ভারতীয় বেঙ্গলির পক্ষ থেকে আমি সুরজিৎ, আর এই মুহূর্তে আছি দক্ষিণেশ্বরের খুব কাছে বরানগরের সকলের পরিচিত নাম পুলক ঘোষ, পুলকদার ওয়ার্ড অফিসে। আর আপনারা জানেন যে ভোট নিয়ে যে সব জায়গায় গরম আবহাওয়া চলছে, তার থেকেও মনে হয় একটু বেশি গরম হয়ে রয়েছে বরানগর, কারণ বরানগরে কিন্তু একসঙ্গে হতে চলেছে দুটো ভোট। আর আপনারা জানেন ভোটের আগেই একবার ঘুরে দেখানো হয় আপনাদেরকে কোন প্রদীপের তলায় কতটা অন্ধকার জমা হয়ে রয়েছে, কারা প্রতিশ্রুতি দিয়েছিল, কারা কাজ করেনি, কারা আপনাদের ভুল বোঝাচ্ছে, পুরোটাই তুলে ধরবো। আর তার আগে একান্ত সাক্ষাৎকারে জেনে নেব পুলকদার থেকে কিছু কথা। চলুন আগে পরিচয় করে নেওয়া যাক। দাদা নমস্কার, কেমন আছো? নমস্কার, ভালো আছি। বলবো যে এই তো সামনেই ভোট, আর কয়েকটা দিন বাকি, কি মনে হচ্ছে মানুষ কোন দিকে যাবে? আমাদের দিকে তৃণমূল কংগ্রেস। কেন যদি একটু বলো। কেন না পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন, বোকা বানানো যাবে না। মানুষ দেখছে যে 2011 সাল থেকে আমাদের রাজ্য সরকার কিভাবে কাজ করেছে, আর আমাদের 2009 সাল থেকে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় যে পার্লামেন্টে গিয়ে কিভাবে বক্তব্য রেখেছে এবং বাংলার জন্য দাবি দাবা থেকে শুরু করে বাংলার পক্ষে যা যা করণীয়, ওনার সুমধুর বক্তব্যের মধ্যে দিয়ে শ্রেষ্ঠ সাংসদ আমি মনে করি ভারতবর্ষের মধ্যে। তো উনি পরপর 3বার জয়লাভ করেছে, এটা নিয়ে 4বার হবে, সময়ের অপেক্ষা। বলবো যে দুটো পার্টির তো মূলত লড়াই হবে, একটা বিজেপি আর একটা তৃণমূল। তো মানুষ কেন সৌগত রায়কে চিনবে, সৌগত রায়কে ভোট দেবে, সেটা তো একটা অন্য প্রসঙ্গ গেল। আমি যদি বলি দলটাকে কেন চুজ করবে, তৃণমূলকে কেন ভোট দেবে, তার উত্তরটা কি করবে? না, আমার কাছে উত্তর হচ্ছে যে চুজ কেন করবে না। এই যে 2011 সাল থেকে আমাদের সরকার চলছে, এরপর এই সেই সরকারের যে পারফরমেন্স সেটা তুমি দেখো, যেভাবে মানুষের জন্য কাজ করেছে। আগে আমরা সিপিএমের সময় দেখেছি এমএলএ এমপি মানে বিধায়ক সাংসদ কী জিনিস আমরা বুঝতাম না। কেন আমরা কোনো এলাকার প্রোগ্রাম থেকে শুরু করে এলাকার কোনো সামাজিক কাজ থেকে শুরু করে যে কোনো ব্যাপারে বিধায়ককে সিপিএমের আমি লাস্ট কবে দেখেছিলাম, বা ওই 5 বছরের মধ্যে একটা টাইমের মধ্যে আমরা কতবার দেখেছিলাম, সেটা বিরাট প্রশ্নচিহ্ন। দেখতামই না, সাংসদকে তো খুঁজেই পাওয়া যেত না। তো বিধায়ক সাংসদ আমাদের দলের হওয়ার পর থেকে এটা তোমরা লক্ষ্য করেছো যে আমরা অন্নপ্রাশন থেকে নিয়ে, বিয়ে থেকে নিয়ে, রক্তদান থেকে নিয়ে, খেলা থেকে নিয়ে প্রত্যেক রকম সামাজিক প্রোগ্রাম, ঘরোয়া প্রোগ্রাম বা উন্নয়নমূলক প্রোগ্রাম, সব ধরনের অনুষ্ঠানে বিধায়ক সাংসদকে আমরা সবসময় সঙ্গে পাই, কাছে পাই। তো মানুষের যে আশা প্রত্যাশা নিয়ে মানুষ ভোট দেয়, জনপ্রতিনিধি মানুষ তৈরি করে, সেটা কাউন্সিলর, এমএলএ, এমপি, সব ক্ষেত্রেই যেই আশা নিয়ে করে, সেই আশাটা ফুলফিল করার নাম তৃণমূল কংগ্রেস। প্রত্যেকটা ইলেকশানে সময় শুধু এসে ভাওতাবাজি কথাবার্তা বলে 12 মাস খুঁজে না পাওয়া, এরকম জিনিস তো আমরা করি না, তৃণমূল কংগ্রেস করে না। আমাদের কাউন্সিলর, আমাদের বিধায়ক, আমাদের সাংসদ, টিম মমতা যেইভাবে সিপিএমকে সরানোর পর থেকে একত্রিত হয়ে কাজ করছে, মানুষের যে নিত্য প্রয়োজন, মানুষের যে সমস্যা, মানুষের যে অভাব অভিযোগ, সব ব্যাপারটাই 12 মাস 365 দিন এই তৃণমূল কংগ্রেসের পরিবার, মমতা ব্যানার্জির এই পরিবার দেখছে এবং দেখে আসছে। ধারাবাহিকভাবে এটা চলছে, এই কারণেই মানুষ ভোট দেবে আমাদের। কিন্তু কিছু মানুষ বলছে যে মেলা, খেলা আর কিছু উপহারের ডালি দিয়ে তৃণমূল মানুষকে ভুলিয়ে দিচ্ছে যে তাদের কাজের দরকার আছে, ভুলিয়ে দিচ্ছে কোনো প্রফেশনের দরকার আছে। যখনই শিল্পের কথা আসছে, বারবার উঠে আসছে চপ শিল্পের কথা। আদেও কতদিন চালাতে পারবে বলে তোমার মনে হয়? এই 1000, 2000, 3000 টাকা দিয়ে কি আজকের দিনে সংসার চলে? না না, ব্যাপারটা হচ্ছে যে শুধু ভাতার ওপর মানুষ ডিপেন্ড থাকবে কেন। মানে আমাদের পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভাণ্ডার হওয়ার ফলে এই যে এখন নতুন ঘোষণা হলো 1000 টাকা করে মহিলারা পাবে, শিডিউল কাস্ট 1200 টাকা করে পাবে, এটা মহিলাদের একটা বিরাট সুবিধা। গ্যাসের দাম যেভাবে বেড়েছে, তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। গ্যাসের দাম যেভাবে ছিল 400 টাকা, যখন 2014 সালে কংগ্রেস ছিল দিল্লিতে,
ওই সময় গ্যাসের দাম ছিল 400 টাকা, এখন হয়ে গেছে 1000 টাকার ওপরে। তো এই যে 600 টাকা করে বাড়লো, একটা মধ্যবিত্তর ঘরে একটা গ্যাস ধরো 1 মাস চলে, অ্যাভারেজ আমি ধরলাম, তাহলে এই 600 টাকা করে যে বাড়তি বোঝা, বাড়তি চাপ মধ্যবিত্তর ঘাড়ে এসে পড়ছে, সেই চাপ থেকে তো নিস্তার পাওয়া যাবে। তুমি সেইভাবে দেখো বিষয়টাকে। তুমি এইভাবে কেন দেখছো যে 1000 টাকা সংসার চলবে না, 1200 সংসার, 1000 টাকা সংসার চলবে না? না, দিল্লি সরকার, মোদী সরকার যেভাবে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে, সেইটা মোকাবেলা করা মানুষের পক্ষে এখন সমস্যাদায়ক হচ্ছে। তো এই যে গ্যাসের দাম যে 600 টাকা বেড়ে গেল, সেইভাবে যদি দেখা যায় যে এই 1000 টাকা থেকে 600 টাকা যদি আমরা গ্যাসের জন্য সরিয়ে রাখি, তাহলে বাকি বাঁচলো 400 টাকা। তো আমার প্রত্যেক মাসের যে দিল্লি সরকার যে আমাকে একটা বোঝা চাপিয়ে দিয়েছে, সেই বোঝা থেকে তো নিস্তার কিছুটা হলো। এইভাবে তুমি ব্যাপারটাকে দেখো। তুমি এইভাবে দেখো না যে 1000 টাকায় সারা মাস চলবে কি না। ভাতার ওপর তো ডিপেন্ড করে মানুষ চলে না। আমাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যেগুলো বয়স্ক মানুষরা আছে ওরা পাচ্ছে 1000 টাকা করে, ওদের সুবিধা হচ্ছে। মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা হয়ে গেছে, সুবিধা হচ্ছে। ভাতার ওপর ডিপেন্ড করে মানুষ চলে না। মানুষ তো নিশ্চয়ই কাজ করবে, ব্যবসা করবে, যে যেরকম পারবে সব কিছু করবে, ভাতার ওপর ডিপেন্ড না। কিন্তু দিল্লি সরকারের চাপিয়ে দেওয়া মূল্য বৃদ্ধির সমস্যা কিছুটা সমাধান এই ভাতার ফলে হচ্ছে, এটা অস্বীকার করার বিষয় না। মা ক্যান্টিন 5 টাকায় ডিম ভাত, যেটা ব্যাপক সাফল্য, বহু মানুষ সেখান থেকে খাচ্ছে। আশা করি তুমিও একমত হবে। তো এই সাফল্যটা তুমি কি চোখে দেখছো? অবশ্যই ভালো সাফল্য। মানে তুমি শুধু মা ক্যান্টিন বলে না, মা ক্যান্টিন তো একটা রাজ্য সরকারের একটা অংশ, একটা সুন্দর প্রকল্প নিয়েছে যে ডিম ভাত খাচ্ছে 5 টাকার বিনিময়ে। একটা মানুষ, গরিব শ্রেণীর মানুষরা যখন কাজে বেরোয়, সারাদিন ভাগাভাগি দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, সেই যদি দুপুরের খাবারটা এত সস্তায় যদি সে সেরে নিতে পারে, তাহলে তার উপার্জন করা যে অর্থটা, সেটা যাই উপার্জন করুক সারাদিনে, সেটা অনেকটা তার সুবিধা হয়। যদি ওর 100 টাকা যদি খেতেই চলে যায়, তাহলে উপার্জনটা কী করে? 5 টাকায় সেই কাজটা হয়ে যাচ্ছে। এটা একটা বিরাট লাভ। গ্রামের ছাত্রছাত্রীদের জন্য যে সবুজ সাথী সাইকেল, গ্রামের অনেক দূরে দূরে স্কুল, বাসের সুবিধা নেই, অটোর সুবিধা নেই, শহরে যেটা আছে সেখানে সাইকেল চালিয়ে স্কুল যাওয়া, কলেজ যাওয়া, এগুলো তো অনেক সুবিধা হচ্ছে, যে এক্সট্রা কোনো ভাড়া লাগছে না। এইভাবে তো ব্যাপারগুলো তুমি বুঝতে এটা হবে আমাদের। খুব সুন্দর উত্তর দিলে। আর উত্তরেই আমার নেক্সট প্রশ্নটা লুকিয়ে আছে, যে তুমি বললে যে মা ক্যান্টিনে 5 টাকা একটা মানুষ বা গরিব মানুষ তার পেটটা ভরিয়ে নিতে পারে। আর এই গরিব মানুষ এত পরিমাণে বেড়ে গেছে যে যেখানেই মা ক্যান্টিন সেখানেই মানুষের লাইন উপচে পড়ছে এবং একটা টাইমের পরে খাওয়ার শেষ হয়ে যাচ্ছে। তার মানে এটা আজকের দিনে দাঁড়িয়ে চোখে আঙুল দিয়ে প্রমাণ করার মতো যে গরিব মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কারণ দেশে শিল্প নেই। শিল্প আজ থেকে, তোমরা এক্ষুনি বলবে যে 34 বছরে শিল্প হয়নি, 34 বছরে দেশ পিছিয়ে গেছে, কিন্তু এই সরকার 20 বছর হতে চললো, 15 বছর প্লাস। তাহলে এই জায়গায় এসে এখনো পর্যন্ত যদি শিল্প না আসে, কতদিন কেন্দ্র সরকার ভাতা বাড়িয়ে দিয়েছে, রাজ্য সরকার ভাতা দিচ্ছে, ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে, এই প্রলোভনের জন্য আমরা কন্টিনিউ শুনে যাব। আমাদের তো অবশ্যই একটা সুরাহা দরকার। আজকে ইয়ং জেনারেশন, যেখানে ভারতবর্ষের, তুমি নিশ্চয়ই জানো, স্ট্যাটিস্টিক বলছে 50%-এর ওপর ইয়ং জেনারেশন হতে চলেছে, কিন্তু সেই দেশে যদি শিল্প না থাকে, সেই দেশে যদি কাজ না থাকে, তাহলে মানুষ আলটিমেট কি এর কাছে গিয়ে ওর দোষ শুনবে আর ওর কাছে গিয়ে এর দোষ শুনবে? না, মানুষ কাজ করবে। না, পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষ থেকে আলাদা না, ভারতবর্ষের মধ্যেই আছে পশ্চিমবঙ্গ। তো এইটা সারা ভারতবর্ষের সমস্যা। শিল্পের সংখ্যা কম, এটা অস্বীকার করার বিষয় না। কিন্তু মানুষ কাজ করছে, ছোট ছোট শিল্প হচ্ছে যেগুলো মানুষের চোখে পড়ে না। হয়তো বড় শিল্প বিশাল আকারে কিছু আসছে না, কিন্তু এইটা তো শুধু পশ্চিমবঙ্গের ঘাড়ে ফেললে হবে না। ভারতবর্ষের একটা অংশ পশ্চিমবঙ্গ। সারা ভারতবর্ষব্যাপী যে শিল্পের একটা সমস্যা দেখা দিচ্ছে, অনেক ইন্ডাস্ট্রি আসতে চাইছে, এবং তোমরা দেখেছো যে মমতা ব্যানার্জি একাধিক সম্মেলন করেছেন, অনুষ্ঠান করেছেন, বিদেশ গেছেন শিল্প আনার জন্য। উনি তো চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা আমরা করে যাচ্ছি, চেষ্টার কোনো ত্রুটি নেই। শিল্প ছোট ছোট অনেকগুলো এসছে, হয়তো বিরাট আকারে কোনো শিল্প আসেনি, ছোট ছোট শিল্প আসছে, কাজ হচ্ছে, ওগুলো মানুষের চোখে পড়ে না, মানুষ ওভারলুক করে যায়। ছোট ছোট শিল্প আসছে, মানুষ কাজ করছে। বড় শিল্প আশা করি আগামী দিনে আসবে। দিল্লি সরকার কী করবে জানি না, কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, উনি কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছেন, এবং একাধিকবার উনি বিদেশ গেছেন শিল্প আনার জন্য। অনেকগুলো
সম্মেলনও করেছেন, এগুলো তোমরা জানো। আগামী দিন আমরা আশাবাদী শিল্প আসবে, মানুষের জন্য কাজ হবে। লক্ষ্মী ভান্ডার বাড়িয়ে যে 1000 টাকা করা হলো, তোমার ওয়ার্ডের মানুষ কি বলছে এটা নিয়ে? মহিলারা খুব খুশি, খুশি হওয়ারই কথা। আমি তোমাকে যেটা বললাম, তুমি ব্যাপারটা সেভাবে দেখো। দিল্লি সরকার আমাদের রান্নার গ্যাসের মধ্যে 600 টাকা বাড়িয়ে দিয়েছে। 1000 টাকা যদি একটা মহিলা পায়, ওই 600 টাকা থেকে অনেকটা সেভ হয়ে গেল। তো এইভাবে তুমি ব্যাপারটাকে দেখো। অন্যভাবে দেখতে গেলে মানুষ একটা বাজে জিনিস তৈরি করছে, 1000 টাকা সংসার চলবে কি না। সংসার চলার জন্য 1000 টাকা দিচ্ছে না। মহিলাদের পক্ষে, বিশেষ করে গ্রামের মহিলারা যারা আছে, ওদের কাছে 1000 টাকা দিয়ে কিন্তু ওদের অনেক সহযোগিতা সুবিধা হয়, যেটা আমরা এখান থেকে হয়তো বুঝতে পারছি না। তোমরা সেই ব্যাপারটাকে অন্যভাবে দেখছো। আমি তোমাকে যেটা বললাম সেটাই সঠিক ব্যাপার, যে আমাদের মূল্যবৃদ্ধি যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, দিল্লি সরকার যেটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, পেট্রোল ডিজেল থেকে শুরু করে রান্নার গ্যাস থেকে শুরু করে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিস, সেই মূল্যবৃদ্ধির চাপান থেকে বাঁচার জন্য কিছুটা হলেও নিস্তার পাওয়া যাবে। এবার আসি মূল প্রসঙ্গে, যে এবারে তো বড়নগরে দুটো ভোট হতে চলেছে। একটা হচ্ছে 3 বছরের প্রার্থী সৌগত রায়, অধ্যাপক সৌগত রায়। তো জেনারেলি তাকে নিয়ে মানুষের কিছু বলার নেই। তবু যেহেতু ভোট, যদি একটু বলো যে কিভাবে তোমাদের পাশে দাঁড়ায় মানুষটা। তুমি, আমি একজন তৃণমূল কর্মী, আমি মিথ্যা কথা বলতে পারি, হয়তো তোমরা বলবে, কিন্তু তুমি সারা দমদমে খোঁজ নিয়ে দেখো, যে 7টা বিধানসভা আছে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত, এমন কোনো বাড়ির প্রোগ্রাম, অন্নপ্রাশন থেকে শুরু করে, পৈতে থেকে শুরু করে, বিয়ে থেকে শুরু করে, সামাজিক প্রোগ্রাম, রক্তদান শিবির থেকে শুরু করে, খেলা থেকে শুরু করে, স্বাস্থ্য শিবির থেকে শুরু করে, এমন কোনো সামাজিক প্রোগ্রাম, ঘরোয়া প্রোগ্রাম নেই যার মধ্যে সৌগত রায় অধ্যাপক, আমাদের সাংসদ, উনি উপস্থিত হননি। একটা 70-এর ঊর্ধ্বে লোক, একটা মানুষ যে এত সার্ভিস দিতে পারে, আমরা সেটা দেখি অবাক। যে 7টা বিধানসভা কেন্দ্র ওনার লোকসভার মধ্যে পড়ছে, এত বড় একটা এলাকা দমদম লোকসভা কেন্দ্র, সেই প্রত্যেকটা জায়গায় যে গিয়ে ম্যানেজ করে, আমরা অল্প বয়স, আমাদের ইয়ং ছেলে, আমরাই তো ভাবতেও পারি না যে একটা মানুষ এটা কীভাবে সম্ভব। তো সেই জায়গায় মানুষ, দমদমবাসী সুবিধা অসুবিধায় সাংসদ অধ্যাপক সৌগত রায়কে পেয়েছে, এবং যে কোনো ধরনের ফোন গেলে বা খবর গেলে উনি সেই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার চেষ্টা করে। খুব কম, 100-এর মধ্যে হয়তো 2% হবে যে প্রোগ্রাম উনি যেতে পারেন না বা মিস করে। কিন্তু একটা মানুষ এই বয়সে এত বড় এলাকাতে কি করে এতগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারে, আমরা নিজেরাই অবাক হয়ে যাই। তো সেই জায়গা দাঁড়িয়ে দমদমবাসী, সৌগত রায় বিকল্প, সৌগত রায়, এর কোনো বিকল্প আর হয় না। সৌগতদার খুব কাছের মানুষ বলতে পারি, বড়নগরেরও খুব কাছের মানুষ ছিল তাপস রায়। কিন্তু ঠিক ভোটের আগের মুহূর্তেই তিনি চলে গেলেন, দল চেঞ্জ করলেন এবং বিজেপিতে গিয়ে জয়েন করলেন। কি মনে হয়, এটা কি বিজেপির চক্রান্ত না তৃণমূলের কোনো অন্তর্দ্বন্দ্ব? না, এটা আমরা তো 2011 সাল থেকে বিধায়ক তাপস রায়কে পেয়েছি 2024 পর্যন্ত। তো এই 13 বছরে উনি ভালো কাজ করেছেন এবং যথেষ্ট দায়িত্ব সহকারে বড়নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যতগুলো এলাকা পড়ছে, যতগুলো ওয়ার্ড পড়ছে, এদিকে 34টা ওয়ার্ড, বেলঘড়িয়া 4টে ওয়ার্ড, 38টা ওয়ার্ড, যথেষ্ট দক্ষতার সঙ্গে সামলেছেন এবং ভালোভাবে সামলেছেন। কোনো নির্বাচনে আমাদের কোনো বাড়তি হেডেক থাকতো না, উনি যেভাবে সিস্টেমেটিক ওয়েতে করতেন। এবং ব্যক্তিগত কোনো কারণে বা কোনো দুঃখে বা কোনো রাগে তিনি দল বদল করেছে, সে ব্যাপারে আমি আর কি বলবো, দুর্ভাগ্যজনক বিষয়। কিন্তু যখনই কেউ এই দল থেকে বেরোচ্ছে, তখনই দেখা যাচ্ছে এক গাছা বা বলবো যে এক গুচ্ছ অভিযোগের ডালি নিয়ে আসছে, যে তৃণমূলে থাকলে এই হবে ওই হবে, এবং বিভিন্ন লোকের নাম করে করে বলছে। এই জায়গাটা তোমার কি মনে হয়, কি অনেক দিনের অভিযোগ জমা ছিল, আজকে বেরিয়ে এসে মুক্ত পাখির মতো বলতে পারছে, না নিতান্তই পলিটিক্স? না, আমি এটা বলতে পারি যে আমি মানে তাপস রায় আমাদের দলে নেই বলে আমি তার ব্যাপারে উল্টোপাল্টা কোনো মন্তব্য করব, সে ব্যাপারে আমি বলতে চাই না। আমি ওনার হয়তো মনে হয়েছে যে ওনার যতটা যোগ্যতা ছিল সেই হিসাবে জায়গা উনি পায়নি, আরও বড় জায়গা পেতে পারতো, এটা হতে পারে। সেটা বলার মতো স্পর্ধা আমার নেই, সেটা আমাদের নেতৃত্ব জানেন। আর তাপস রায়ের সিদ্ধান্ত নিয়ে যে উনি বলতে পারবে, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আমি এইটুকু বলতে পারি, উনি যতদিন ছিলেন দক্ষতার সঙ্গে সামলেছেন এবং আশা করি
ওনার রিজাইন দেওয়াতে আবার ইলেকশন হচ্ছে, বাই ইলেকশনের মধ্যে আমাদের যিনি প্রার্থী হয়েছেন সায়ন্তিকা ব্যানার্জি, উনিও অল্প বয়স, দক্ষতার সঙ্গে কাজ করবে বলে আমি আশাবাদী। লাস্ট একটা প্রশ্ন করবো, সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবে? সাধারণ মানুষকে বার্তা দেবো যে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। আসন্ন যে আমাদের লোকসভা নির্বাচন এবং বড়নগর বিধানসভা উপনির্বাচন, এই দুটো নির্বাচন আমাদের এখানে, বাদবাকি জায়গাতে একটা নির্বাচন। তো এই দুটো নির্বাচনে আমাদের অধ্যাপক সৌগত রায়ের বিগত দিনের যে পারফরমেন্স আপনারা দেখেছেন এবং আপনারা জানেন যে উনি ওর অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেন, সুবক্তা। দিল্লিতে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের জন্য অনেক কিছু দাবি দাবার জন্য উনি অনেক লড়াই করেছেন এবং বড়নগরবাসীর সুখ দুঃখের সাথী। সৌগত রায়কে সবাই চেনেন, সায়ন্তিকা ব্যানার্জিকে অনেকে চেনে না হয়তো, অভিনেত্রী উনি। আর ওনাকে শুধু অভিনেত্রী বলা যাবে না, কেন কি 2021-এ উনি বাঁকুড়াতে যখন বিধানসভায় লড়াই করেছিলেন, হয়তো উনি অল্প ভোটে জিততে পারেননি, অল্প ভোটে হেরে গেছিলেন, কিন্তু ওর পরও আরও 3 বছর 2024 পর্যন্ত উনি কিন্তু রাজনীতি ছাড়েনি, আমাদের দল ছাড়েনি। উনি কিন্তু কন্টিনিউ প্রচার করা, মিটিং মিছিল করা, সংগঠন করার সময় দেওয়া, বাঁকুড়াতে কিন্তু উনি অনেকটা সময় দিয়েছেন। তো অতএব উনি 3 বছরে রাজনৈতিকভাবে অনেক কিছু শিখেছেন এবং আমি আশাবাদী যে অনেকে ভাবে যে অভিনেত্রী হলে বোধহয় শুধু ইলেকশনের সময় আসবে আর আসবে না, ভুলে যাবে, কিছু করবে না, এটা ভুল ধারণা। আমি যতটা এই কয়েকদিনে ওনাকে চিনলাম, জানলাম, বুঝলাম, তো উনি অত্যন্ত কর্মকে ভালোবাসা একজন মহিলা, আর উনি দক্ষতার সঙ্গে কাজ করবে এবং আমরা আশাবাদী যে বড়নগর বিধানসভায় বাই ইলেকশনে উনি জিতবেন অনেক ভোটে এবং মানুষের জন্য কাজ করবেন এবং মানুষের যে ভরসা মানুষ 2021-এ রেখেছিল বিধানসভায় এই তৃণমূল কংগ্রেসের পক্ষে, সেই ভরসা 2024-এ বাই ইলেকশনে রাখবে। একজন দল চেঞ্জ করেছে, এই দল চেঞ্জ করার কোনো এফেক্ট পড়বে না। মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল বড়নগরবাসী আবার তৃণমূল কংগ্রেসকে বড়নগর বাই ইলেকশন এবং দমদম লোকসভা কেন্দ্রে জয়লাভ করবে। ধন্যবাদ আপনাদেরকে অনুষ্ঠানটি দেখার জন্য। আর আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো ইন্টারভিউ নিয়ে আর নতুন কোনো নিউজের আপডেট নিয়ে। সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি বেঙ্গলি। আর বড়নগরে সেলিব্রিটি প্রার্থী সায়ন্তিকা ম্যাডামের এক্সক্লুসিভ ইন্টারভিউ খুব তাড়াতাড়ি আসছে ভারত টিভি বেঙ্গলির পর্দায়।